নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় 1857 বিদ্রোহের কারণ ও ফলাফল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় রাখবেন যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় 1857 বিদ্রোহের কারণ ও ফলাফল। কি বলা হচ্ছে যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক, ধর্মীয় কারণে 1858 বিদ্রোহের সংগঠিত হয়েছিল। তা ছিল ভারতের ইতিহাসে খুবই সুদূরপ্রসারী। এইবার বলা যায় যে এই বিদ্রোহ কেন হয়েছিল তার কারণ বা প্রেক্ষাপটগুলি আলোচনা করা যাক। প্রথম কারণ যদি বলা যায় যে রাজনৈতিক কারণ, এই রাজনৈতিক কারণকে আমি দুটো পার্টে বা দুটো পয়েন্টে করেছি। প্রথম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। কি বলা হচ্ছে যে 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি এই নীতিটি প্রচলন করেছিল বা প্রয়োগ করেছিল ভারতে। এই নীতিতে বলা হয়েছিল কিছু শর্ত। এই শর্ত যদি বলা যায় যে কি বলা হয়েছিল এই শর্ততে, যে এই নীতি যদি কোনো দেশীয় রাজ্য মেনে নেয় তাহলে সেই দেশীয় রাজ্যে বা মিত্র বা চুক্তিবদ্ধ দেশীয় রাজ্যতে একজন ইংরেজ রেসিডেন্ট থাকবে। সেই রেসিডেন্টের ভরণ পোষণ, দায়িত্ব, বেতন, সমস্ত কিছু যাবতীয় খরচ পালন করতে হবে কাকে? না, দেশীয় রাজ্যকে। আর কি বলা হচ্ছে যে চুক্তিবদ্ধ দেশীয় রাজ্যগুলি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরামর্শ না ছাড়া কোনো অন্য দেশীয় রাজ্য বা রাজ্যের সাথে বা দেশের সাথে কোনো যুদ্ধ করতে পারবে না বা মিত্রতাও করতে পারবে না। এই নীতি প্রথম মেনে নিয়েছিল হায়দ্রাবাদের নবাব নিজাম। এই রকম বা এই নীতির দ্বারা বহু রাজ্য ইংরেজরা হস্তগত করেছিল। এরপরে বলা যেতে পারে সত্যবিলোপ নীতি, যে 1824 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি প্রথম এই নীতি প্রয়োগ করেছিল। এই নীতিতে একটা নীতি বলা আছে যে সত্যবিলোপ নীতি, অর্থাৎ দত্তক প্রথা তুলে দেওয়া হয়েছিল এই নীতির দ্বারা। কি বলা হয়েছে যে আগে বলা হয়েছিল বা আগে নীতি ছিল বা নিয়ম ছিল যে অপুত্রক অবস্থায় কোনো দেশীয় রাজ্যের রাজা মারা গেলে তিনি দত্তক নিতে পারতেন। কিন্তু লর্ড ডালহৌসি দেখেছিল যে বহু এই রকম দেশীয় রাজ্য আছে যারা এই দত্তক নিয়ে সিংহাসন বা তাদের সাম্রাজ্য চালাচ্ছে। তিনি ভেবেছিলেন এমন একটা নীতি গ্রহণ করবে যার মাধ্যমে ইংরেজদের কাছে রাজ্যগুলি চলে আসবে। তাই তিনি কি করেছিল? এই সত্যবিলোপ নীতি প্রয়োগ করেছিল। বলেছিল এবার থেকে বা অর্থাৎ এই নীতির গ্রহণের পর কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তবে তিনি আর দত্তক নিতে পারবে না, অর্থাৎ তার রাজ্যটি ইংরেজদের হস্তগত হবে। এই নীতির দ্বারা ব্রিটিশ রাজ বা সরকার বহু দেশীয় রাজ্যগুলো হস্তগত করেছিল, যেমন ঝাঁসি, সম্বলপুর, সাতারা প্রভৃতি রাজ্য। তা উপরের এই দুটি কারণের জন্য কি হয়েছিল? দেশীয় রাজ্যের রাজারা বলতে পারো বা জনগণেরা ক্ষুব্ধ হয়েছিল এবং এই বিদ্রোহে সামিল হয়েছিল। এর পরের কারণে যদি যাওয়া যায় যে সামাজিক কারণে কি বলা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত। আমরা জানি যে এই বিদ্রোহের আগে ইংরেজ সরকার বা অনেক গভর্নর জেনারেল যেমন লর্ড ওয়ারেন হেস্টিংস বিভিন্ন রকম ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল। একসালা বন্দোবস্ত, পাঁচসালা বন্দোবস্ত, ইজারাদারি ব্যবস্থার এর অপর নাম জানি আমরা পাঁচসালা বন্দোবস্তর। কিন্তু পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত চালু করেছিলেন, 10 বছরের চুক্তি। কিন্তু তারপরেও তিনি ভেবেছিলেন যে আরও
বেশি করে রাজস্ব আদায় করতে হবে। এই কারণে তিনি 1793 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যা থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য এই লর্ড কর্নওয়ালিস এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একটা আইন জারি করা হয়, যেটা কি, যে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইনটা কি, যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সূর্য ডোবার আগে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমিদারদেরকে কৃষকদের কাছ থেকে আদায় করে জমা দিতে হবে। যদি কোনো জমিদার এই প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট সময়ে জমা দিতে না পারত কোম্পানিকে, তাহলে তার জমিদারিটা ইংরেজরা কেড়ে নিত। অর্থাৎ এই আইনের দ্বারা কোম্পানি বহু জমিদারি ও কৃষকদের জমি হস্তগত করেছিল। এর ফলে কি হয়েছে, জমিদার কৃষকরা ক্ষুব্ধ হয়ে এই বিদ্রোহে সামিল হয়েছিল। এর পরের কারণ যদি বলা যায় যে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণে যদি বলা যায় যে পলাশির লুণ্ঠন। আমরা জানি 1857 100 বছর আগে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশিতে সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, পলাশির যুদ্ধ। সে যুদ্ধের কারণ তোমরা অবগত আছো, এখানে বললে অনেকটাই বড় হয়ে যাবে, বলে লাভ নেই। আজকে মেন কারণটায় আসি, যে পলাশির লুণ্ঠন। অর্থাৎ পলাশির যুদ্ধের পর ইংরেজরা প্রকৃত ক্ষমতা পেয়ে বাংলার রাজকোষের সমস্ত সম্পদ ও অর্থ লুণ্ঠন করে নিজেদের দেশে পাঠাতে থাকে। এর ফলে বাংলার রাজকোষ শূন্য হয়ে পড়ে, অর্থাৎ অর্থাভাব দেখা দেয়। এটাকেই যদি বলা যায় পলাশির লুণ্ঠন। এই লুণ্ঠনের ফলে কি হয়েছে, বাংলায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। এই সংকটের ফলে কি হয়, দুর্ভিক্ষ, মহামারী, মড়ক, এই সমস্ত কিছু দেখা যায়। তাহলে এই অর্থনৈতিক সংকটের ফলে পরবর্তীকালে আরও ইংরেজ সরকার যখন আসে বা কোম্পানি, এর ফলেও বিভিন্ন দিক থেকে অর্থ সংকট দেখা যায় তাদের কার্যকলাপে। যা এর ফলেও কি হয়েছে, ভারতীয়রা ক্ষুব্ধ হয়েছিল এবং এই বিদ্রোহে সামিল হয়েছিল। এবার যদি বলা যায় সামরিক কারণ, সামরিক কারণে কি বলা হচ্ছে, যে বৈষম্যমূলক আচরণ। আমরা জানি যে ভারতীয়রা বা সিপাহীরা সামরিক সেনাবাহিনীতে যখন যোগদান করেছিল, তারা সমান যোগ্যতা সম্পন্ন ইংরেজদের হওয়া সত্ত্বেও কিন্তু তাদেরকে বিভিন্ন রকম অসম্মান, অপমান, গালিগালাজ, নিম্নমানের খাদ্য, বেতন, এছাড়াও চাকরি ছাঁটাই এসব করত। এই বৈষম্যমূলক আচরণের জন্য এই সেনাবাহিনীরা ক্ষুব্ধ হয়েছিল। তারা কি করেছিল, এই বিদ্রোহটা করেছিল। এবার যদি বলা যায় মূল কারণ, অর্থাৎ প্রত্যক্ষ কারণ বা ধর্মীয় কারণ, এখানে একটা সুন্দর বিষয় আছে, যে এনফিল্ড রাইফেল। এটা তোমরা আগেই জানো যে কি এটা, যে এনফিল্ড রাইফেল এটা তৈরি করেছিল ইংরেজরাই। অর্থাৎ কি, ভারতীয়দের সমাজে হিন্দু মুসলিম দুটো জাতি সব থেকে জনসংখ্যা বেশি ছিল, অর্থাৎ এদের ভাই ভাই সম্পর্ক ছিল। এই কারণে এদের ক্ষমতাকে বিভেদ করার জন্য ইংরেজ সরকার এই বন্দুকটা তৈরি করেছিল। এই বন্দুকের টোটা বা কার্তুজটি দাঁতে কেটে ভরতে হতো, আর কার্তুজটি তৈরি করা হয়েছিল গরু ও শূকরের চর্বি মিশিয়ে। অর্থাৎ ধর্মীয় আঘাত এনেছিল হিন্দু মুসলিমদের মধ্যে। এই কারণে তারা ক্ষুব্ধ হয়েছিল এবং তারা এই বিদ্রোহেতে সামিল হয়েছিল। তাহলে এইভাবে কি হয়েছে, যে সিপাহী বিদ্রোহের কারণ বা প্রেক্ষাপটগুলো আলোচনা করা হলো। এবার বলা হচ্ছে এই বিদ্রোহ ব্যর্থ কেন হয়েছিল। প্রথম যদি বলা যায় যে নেতৃত্বের অভাব। আমরা জানি একটা বিদ্রোহ বা যুদ্ধ পরিচালনা করতে গেলে সুদক্ষ নেতার প্রয়োজন, কিন্তু আমরা এখানে দেখব যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে বিদ্রোহীরা তাদের নেতা হিসাবে গ্রহণ করবে, কিন্তু তিনি 80 বছরের বৃদ্ধ ছিলেন, দুর্বল ছিলেন। অর্থাৎ তাকে নেতা হিসাবে কেউ মেনে নিতে পারত না। অর্থাৎ তার অযোগ্য নেতৃত্বের জন্য এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এরপরে যদি পয়েন্ট বলা যায় যে শ্রেণী বৈষম্য। আমরা জানি যে সিপাহী বিদ্রোহে অথবা এই 1857 বিদ্রোহতে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে যোগদান করেছিল, অর্থাৎ হিন্দু, মুসলিম,
কৃষক, শ্রমিক, জমিদার, সিপাহী, বিভিন্ন ধর্মের বা জাতির মানুষ এখানে একসাথে মিলেমিশে যুদ্ধ করেছিল, যার ফলে কি হয়েছে, মত পার্থক্যর জন্য এখানে এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। এরপর বলা যেতে পারে মূলধনের অভাব। আমরা জানি যে সমস্ত কিছুর পেছনে একটাই সবথেকে বড় যুক্তি হতে পারে যে অর্থ, অর্থাৎ অর্থটা কিচ্ছু হবে না। এই কারণে কি যে একটা যুদ্ধ পরিচালনা করতে যে অস্ত্রশস্ত্র, যুদ্ধের সেনাবাহিনীদের পোশাক, খাদ্য, বস্ত্র অথবা তাদের ঔষধপত্র প্রভৃতি কেনার জন্য যে অর্থের দরকার, সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। এই অর্থের অভাবে কি হয়েছিল, এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবার বলা যেতে পারে যে পরিকল্পনার অভাব। আমরা জানি প্রত্যেকটা যুদ্ধ বা বিদ্রোহের জন্য আগে থেকে একটা পরিকল্পনা হওয়া দরকার, কিন্তু এই বিদ্রোহের কোনো পরিকল্পনা ছিল না, কারণ এই মিশ্র জাতি বা নেতার অভাব, এই সমস্ত কারণে নিজেরাই মত পার্থক্যে বিলীন হয়েছিল। অর্থাৎ তাদের সুষ্ঠু কোনো পরিকল্পনা ছিল না, উদ্দেশ্যহীনভাবে এরা যুদ্ধ করেছিল, যার ফলে কি এই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। এরপর বলা যেতে পারে যোগাযোগের অভাব। আমরা জানি যে যুদ্ধ বা বিদ্রোহ হওয়ার পেছনে যে যোগাযোগটাও খুব ভালোভাবে গড়ে তোলা দরকার। অর্থাৎ ইংরেজ বা ব্রিটিশরা তারা রেলপথ স্থাপন করেছিল, টেলিগ্রাফও স্থাপন করেছিল, তারা কিন্তু তাদের যোগাযোগটা ঠিক রেখেছিল, যার ফলে কি তারা সহজেই সৈন্যবাহিনী এবং খোঁজখবর খুব সহজেই রেখেছিল। কিন্তু ভারতীয়দের মধ্যে এটা হয়নি, কারণ তাদের এই যোগাযোগের অভাবের জন্য বা উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না। অস্ত্রশস্ত্র যে আসবে সেখান থেকে সেই রকম পরিবহন ব্যবস্থা ভালো ছিল না, অর্থাৎ যোগাযোগের অভাবে এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল। এবার বলা যাবে যে ফলাফল বা এর গুরুত্ব কী ছিল। যে প্রথম যদি বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। অর্থাৎ আমরা জানি এই বিদ্রোহের মধ্য দিয়ে যে পুরনো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকে ভারতে রাজত্ব করেছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। আর এর মধ্য দিয়েই কী হয়, মহারানীর শাসন অর্থাৎ ভিক্টোরিয়ার শাসন নতুনভাবে গড়ে ওঠে। দ্বিতীয় বলা যেতে পারে যে ব্রিটিশ রাজত্বের সূচনা। অর্থাৎ আমি প্রথমে বললাম যেটা, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকে যে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতে এসেছিল, তারা ব্যবসা বাণিজ্যর দিক থেকে তারা আস্তে আস্তে করে কি শাসনের দিকে গিয়েছিল। কিন্তু এই বিদ্রোহের পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এবং মহারানীর শাসন শুরু হয়, অর্থাৎ মহারানী ভিক্টোরিয়ার। আর তার হাত ধরেই প্রকৃত ব্রিটিশ রাজের ক্ষমতা ভারতে পরিপূর্ণভাবে বিকাশ ঘটে। এরপর যদি ফলাফলে বলা যায় যে ভারতীয় প্রশাসনের পুনর্গঠন। কি বলা যায়, যে এই বিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশরা তাদের শাসন ব্যবস্থা, সেনাবাহিনী ও আর্থিক নীতি পুনর্গঠন করে। অর্থাৎ ভারতে তারা প্রথম থেকে যে শাসন ব্যবস্থা বা সামরিক বাহিনী, সেনাবাহিনী নিয়ে গড়ে উঠেছিল, তার থেকে এই বিদ্রোহের পর তারা আরও এটাকে সুন্দরভাবে নতুন করে কি করে সাজিয়ে তোলে বা পুনর্গঠন করে। এরপর যদি বলা যায় যে জাতীয়তাবোধের বিকাশ। অর্থাৎ আমরা জানি যে এই মহাবিদ্রোহের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবোধের বিকাশ বা উন্মেষ ঘটে। অর্থাৎ আমরা জানি বিভিন্ন শ্রেণীর মানুষ যত মতপার্থক্য থাক না কেন, তাদের মধ্যে একটা ঐক্য বা দেশপ্রেম, দেশের প্রতি যে ভালোবাসা বা সৌভ্রাতৃত্ববোধ, ভাই ভাই সম্পর্ক, এইগুলো কিন্তু এই বিদ্রোহের মধ্য দিয়ে গড়ে উঠেছিল। এরপরে যদি বলা যায় যে রাজনৈতিক পরিবর্তন। প্রথম থেকেই আমরা জানি যে ভারতীয়দেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করে রেখেছিল, কিন্তু এই বিদ্রোহের পর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। এবার নতুন মহারানীর শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বা ঘোষণাপত্রের মধ্যে দিয়ে কি করেছে, যে ব্রিটিশরা দেশীয় রাজ্যদের ওপর তাদের রাজনৈতিক ভারটা তুলে দেয়। তুলে দিলে কি হবে, যে আমরা জানি যে হয়তো দেশীয় রাজ্যদের হয়তো রাজনৈতিক পরিবর্তন ঘটে, তাদের হয়তো শাসন ক্ষমতা বা তাদের যে কার্যকলাপ বা ব্রিটিশদের কার্যকলাপটা কমে যাবে, কিন্তু না, এটা ঠিক উল্টো হয়েছিল। অর্থাৎ দেশীয় রাজ্যদের রাজনৈতিক ভার তুলে দিলেও কি হবে, যে দেশীয় রাজ্যগুলির যে ভবিষ্যৎ, সেটা কিন্তু ইংরেজদের হাতেই ন্যস্ত ছিল। অর্থাৎ এইভাবেই বলা যেতে পারে সিপাহী বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করা হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার একটি নতুন ক্লাস ভিডিওতে দেখা হবে।